কখনো কি ভেবেছেন রাস্তার ধুলোবালিতে মিশে থাকা কোনো সাধারণ ধূলিকণা আসলে একটি অমূল্য হীরা হতে পারে? ভাগ্যচক্রের সেই হীরা যখন দামি জহুরের সামনে আসে, তখন চেনার বদলে যদি তাকে অবহেলায় দূরে ঠেলে দেওয়া হয়, তবে তার চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। আজ আপনাদের এমন এক কিশোরের কাহিনী শোনাব, যাকে সমাজ কেবল আবর্জনা কুড়ানি হিসেবেই চিনত, কিন্তু সেই জীর্ণ পোশাকের আড়ালে লুকিয়েছিল এক বিস্ময়কর মেধা। যখন স্কুলের সবথেকে কঠোর শিক্ষিকা তার এই প্রতিভার কথা জানতে পারলেন, তখন তিনি তাকে সঠিক মর্যাদা দিতে চাইলেন। কিন্তু অহংকারী প্রিন্সিপাল সেই প্রতিভাকে সম্মান দেবার বদলে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। তিনি জানতেন না যে যাকে তিনি আজ পথের আবর্জনা বলে অপমান করলেন, সে আসলে তারই কলিজার টুকরো, বহু বছর আগে হারিয়ে যাওয়া নিজের সন্তান। নিয়তির এই নিষ্ঠুর আর অদ্ভুত খেলা কিভাবে এক চরম সত্যকে সবার সামনে নিয়ে এলো, তা জানতে শেষ পর্যন্ত এই কাহিনীটি দেখুন। সকাল ৯টার সময় ছিল। রাস্তার একপাশ দিয়ে একটি জীর্ণ শীর্ণ কিশোর নিজের কাঁধে নোংরা আর আবর্জনা ভর্তি একটি বড় বস্তা নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই কিশোরটির নাম ছিল আকাশ। আকাশের বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। তার গায়ের মলিন পোশাকগুলো হয়তো অতীতে কোনো উজ্জ্বল রঙের ছিল, কিন্তু বর্তমানের ধুলোবালি আর সময়ের নিষ্ঠুরতা তার সেই আদি পরিচয় সম্পূর্ণ মুছে দিয়েছিল। আকাশের পায়ে ছিল একজোড়া ছিঁড়ে যাওয়া চটি, যেখান থেকে তার পায়ের আঙুলগুলো বাইরের দিকে উকি মারছিল। তবে তার মলিন মুখে এক অদ্ভুত ধরনের প্রশান্তি বিরাজ করছিল, এবং তার দু চোখে ছিল এমন এক গভীরতা যা সচরাচর এই ধরনের অভাবী শিশুদের মধ্যে দেখা যায় না। আর তা হল প্রবল কৌতূহল। আকাশ তার রহমত চাচার সাথে বসবাস করত। শহরের একদম শেষ প্রান্তে রেল লাইনের একেবারে ধার ঘেঁষে তাদের একটা অত্যন্ত ছোট কুঁড়েঘর ছিল। সেই জরাজীর্ণ কুঁড়েঘরে এক বৃদ্ধ লোক অতি দুর্বল শরীর নিয়ে সব সময় একটি নড়বড়ে খাটিয়ার ওপর পড়ে থাকত। পাড়ার লোকজন তাকে কেবল রহমত চাচা নামেই ডাকত। রহমত চাচা প্রায় সবসময়ই অসুস্থ থাকতেন। বার্ধক্যজনিত কারণে তার শ্বাসপ্রশ্বাস নেওয়ার ক্ষমতা আগের মতো স্বাভাবিক ছিল না। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিল যে তার ওষুধ যেন একদিনও বন্ধ না হয়, নয়তো তার শারীরিক অবস্থা চরম অবনতি হতে পারে। আর ওই দামি ওষুধ কেনাই ছিল আকাশের প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রমের মূল লক্ষ্য। আকাশ খুব ভোরে বেরিয়ে আবর্জনা কুড়াত, বিকেলে তা মহাজনের কাছে বিক্রি করত, আর সেখান থেকে যা সামান্য টাকা পেত তা দিয়ে সে চাচার ওষুধ এবং সামান্য কিছু খাবার কিনে আনত। তার ছোট জীবনটি এই অভাবের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। রহমত চাচা মাঝে মাঝেই আকাশকে লক্ষ্য করে বলতেন, বাবা, আমি সত্যিই জানি না তুই আমার নিজের সন্তান কিনা, কিন্তু আমি বিশ্বাস করি যে খোদাতালা তোকে আমার সেবা করার জন্যই আমার কাছে পাঠিয়েছেন। চাচা প্রায়ই গল্প করতেন যে বহু বছর আগে তিনি শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে একটি অতি ক্ষুদ্র শিশুকে একা অবস্থায় খুঁজে পেয়েছিলেন। শিশুটি খুব কাঁদছিল এবং প্রচণ্ড ভয় পেয়েছিল। সেই শিশুটির নাম কি ছিল তা কেউ জানত না, এবং তার বাড়ির ঠিকানাও খুঁজে পাওয়া যায়নি। রহমত চাচা মায়ার টানে সেই শিশুটিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়েছিলেন, এবং সেই দিন থেকেই ওই শিশুটি আকাশ নাম নিয়ে বড় হতে লাগল। আকাশের প্রতিদিনের যাতায়াতের পথটি একটি অতি বিশাল স্কুলের সামনে দিয়ে অতিক্রান্ত হতো। সেই স্কুলের আকাশছোঁয়া দেওয়াল, বিশাল প্রবেশদ্বার আর ভেতরে হাসি খুশি শিশুদের খেলাধুলা আকাশের কাছে কোনো রাজপ্রাসাদের থেকে কম কিছু মনে হতো না। সে কোনোদিন ওই বিশাল গেটের ভেতরে প্রবেশ করার সাহস পায়নি, কিন্তু প্রতিদিন সে স্কুলের একটি জানালার পাশে দাঁড়িয়ে পড়ত এবং বাইরে থেকেই ক্লাসের পড়া মন দিয়ে শোনার চেষ্টা করত। প্রতিদিনের অভ্যাস মতো আজও সে সেখানে এসে থামল। স্কুলের দেওয়ালে একটি বড় মাপের জানালা ছিল, আর ওই জানালাটিই ছিল আকাশের বাইরের জগৎ দেখার একমাত্র জানলা। সে সেই জানালার পাশে অত্যন্ত নিস্তব্ধভাবে দাঁড়িয়ে পড়ল। ভেতরে তখন অঙ্কের ক্লাস চলছিল। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীরা বেঞ্চে বসেছিল। সবার সামনে বই খোলা ছিল এবং খাতা তৈরি ছিল, আর জানালার ওপারে দাঁড়িয়ে আকাশ সব লক্ষ্য করছিল।
ঠিক সেই সময় ক্লাসের দরজাটি সজোরে খুলে গেল। একটি অতি গম্ভীর এবং সুশৃঙ্খল কণ্ঠস্বর শোনা গেল, সব ছাত্রছাত্রীরা একদম সোজা হয়ে বসো। এই কণ্ঠস্বরটি ছিল অপর্ণা ম্যাডামের। পুরো স্কুলের সবাই জানত যে অপর্ণা ম্যাডাম অত্যন্ত কড়া ধাঁচের মানুষ ছিলেন। তবে স্কুলের ছাত্রছাত্রীরা এটাও মানত যে যদি কোনো শিক্ষক সত্যি মন থেকে পড়াতে জানতেন তবে তিনি ছিলেন এই অপর্ণা ম্যাডাম। শিক্ষিকাকে দেখে সব ছাত্রছাত্রীরা সাথে সাথে সোজা হয়ে বসল এবং ক্লাসের কোলাহল একদম নিভে গেল। অপর্ণা ম্যাডাম ব্ল্যাকবোর্ডের একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি উপস্থিত সব ছাত্রছাত্রীদের দিকে একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে বললেন, আজকে আমি তোমাদের এমন একটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেব যা হয়তো এই মুহূর্তের দুনিয়ার সবথেকে কঠিন অঙ্কগুলোর একটি। এই কথা শুনে পুরো ক্লাসের মধ্যে একটি মৃদু গুঞ্জন তৈরি হল। তিনি আরও বললেন, এই প্রশ্নটি তোমাদের মুখস্থ করার ক্ষমতা নয়, বরং তোমাদের বাস্তব বুদ্ধি আর মেধা পরীক্ষা করে দেখবে। এই বলে অপর্ণা ম্যাডাম হাতে চক তুলে নিলেন এবং খুব ধীর স্থিরভাবে ব্ল্যাকবোর্ডের ওপর একটি অতি দীর্ঘ অঙ্কের প্রশ্ন লিখতে শুরু করলেন। অঙ্কটি বোর্ডে যত বড় হচ্ছিল, ক্লাসের বাচ্চাদের মুখগুলো ততটাই চিন্তিত আর গম্ভীর হয়ে যাচ্ছিল। কেউ নিজের খাতার পাতা উল্টাচ্ছিল, আবার কেউ নিজের পাশের বন্ধুর দিকে অসহায়ভাবে তাকাচ্ছিল। অপর্ণা ম্যাডাম ঘোষণা করলেন, যে শিক্ষার্থী এই কঠিন অঙ্কটির নির্ভুল এবং সম্পূর্ণ সমাধান করে দেখাতে পারবে তার নাম এই পুরো স্কুলের সামনে ঘোষণা করা হবে এবং তাকে একটি বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। এরপর একে একে 5 মিনিট এবং 10 মিনিট অতিবাহিত হয়ে গেল, কিন্তু কারোরই পেন্সিল বা কলম দ্রুত গতিতে চলল না। এমনকি ক্লাসের যারা সবথেকে ভালো ছাত্র ছিল তারাও নিশ্চুপ হয়ে বসে রইল। কারোরই খাতায় সেই অঙ্কের পূর্ণাঙ্গ সমাধান লক্ষ্য করা গেল না। অপর্ণা ম্যাডাম প্রতিটি বেঞ্চের কাছে গিয়ে গিয়ে সবার খাতা পরীক্ষা করছিলেন, কিন্তু ক্লাসের ভেতরে থাকা কোনো শিক্ষার্থী সেই জটিল অঙ্কের সমাধান করতে সমর্থ হল না। আর জানালার ওপাশে আকাশের দৃষ্টি তখনও সেই ব্ল্যাকবোর্ডের দিকেই নিবদ্ধ ছিল। আকাশের ঠোঁটগুলো খুব ধীরে ধীরে নড়ছিল, যেন তার মগজের ভেতরে অঙ্কের উত্তরটি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। অপর্ণা ম্যাডাম একে একে সব ছাত্রছাত্রীদের খাতা উল্টে দেখছিলেন। প্রতিটি বেঞ্চের চিত্র একই রকম ছিল, কারো সমাধান অসম্পূর্ণ, কারো পদ্ধতি ভুল, আবার কেউ একেবারে সাদা খাতা নিয়ে বসে আছে। তিনি একটি দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। অত্যন্ত শান্ত কিন্তু কঠোর স্বরে তিনি বললেন, ঠিক আছে, আমার মনে হচ্ছে আজকের এই প্রশ্নটি তোমাদের সবার বুদ্ধির তুলনায় সত্যি অনেকটা বেশি কঠিন হয়ে গিয়েছে। এই কথা শুনে কিছু ছাত্রছাত্রী যেন হাঁপ ছেড়ে বাঁচল, আবার কেউ লজ্জায় মাথা নিচু করে বসে থাকল। ঠিক সেই মুহূর্তে জানালার ওপারে দাঁড়িয়ে থাকা ওই কিশোরটি, যে এতক্ষণ খুব গভীরভাবে সবকিছু লক্ষ্য করছিল, সে এক পা সামনের দিকে এগিয়ে এলো। আকাশের হৃৎপিণ্ড তখন খুব দ্রুত গতিতে ধরফর করছিল। সে তার জীবনে কখনো কোনো বড় শিক্ষকের সাথে সামনাসামনি কথা বলার সাহস করেনি, এমনকি সে কোনোদিন কোনো ক্লাসরুমের চৌকাঠ পর্যন্ত মাড়ায়নি। কিন্তু আজকে ওই গণিতের সমস্যাটি তার মনের ভেতরে এক অন্যরকম জেদ জাগিয়ে তুলেছিল। সে অনেক সাহস সঞ্চয় করে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে ডাকল, ম্যাডাম। ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী তৎক্ষণাৎ জানালার দিকে মুখ ফিরিয়ে তাকাল। আকাশ পুনরায় বলল, আপনি যদি অনুমতি দেন এবং কিছু মনে না করেন, তবে আমি এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করতে পারি। এক মুহূর্তের জন্য পুরো ক্লাসরুমে এক শ্মশান নীরবতা নেমে এলো এবং ঠিক তার পরের মুহূর্তেই পুরো ক্লাস হাসির রোলে ফেটে পড়ল। কেউ একজন বলল, আরে এটা তো সেই পথের আবর্জনা কুড়ানি ছেলেটা, এ নাকি আবার অঙ্ক সমাধান করবে। অন্য একজন ছাত্র ব্যঙ্গ করে বলল, ম্যাডাম, ও নিশ্চয়ই আপনার সাথে মশকরা করছে। কিছু কিছু ছাত্রছাত্রী হাসতে হাসতে বেঞ্চ চাপড়াতে শুরু করল এবং কেউ কেউ আবার মুখ চেপে শব্দ করে হাসতে লাগল। আকাশ সেখানে মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইল এবং লজ্জায় তার চোখ দুটো মাটির দিকে ঝুঁকে গেল। অপর্ণা ম্যাডাম জানালার দিকে সরাসরি তাকালেন এবং তার ভ্রু যুগল কিছুটা কুঁচকে গেল। তিনি কিছুটা গম্ভীরভাবে বললেন, শোনো খোকা, এটা একটা স্কুল। এখানে পড়াশোনা না শিখে এসে হুট করে এই রকম জটিল অঙ্ক সমাধান করা সম্ভব নয়। আকাশ অতি ধীরভাবে তার মাথা নাড়াল। সে বলল, ম্যাডাম, আমি সব জানি, কিন্তু আমি প্রতিদিন এই জানালার বাইরে দাঁড়িয়ে আপনার প্রতিটি ক্লাস খুব মনোযোগ দিয়ে শ্রবণ করি। এই কথা শুনে ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে পুনরায় ফিসফাস শুরু হয়ে গেল।
একজন ছাত্র বিরক্তি প্রকাশ করে বলল, ম্যাডাম, ও যদি এই অঙ্ক করতে পারে তবে আমরা কেন এখানে গাধার মতো বসে আছি? অন্য একজন ধমক দিয়ে বলল, ওকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিন, ও অকারণে ক্লাসের সময় নষ্ট করছে। আকাশের গলা ভয়ে শুকিয়ে আসছিল, কিন্তু সে সেখান থেকে সরে গেল না। সে মনে মনে জানত যে আজ যদি সে চুপ করে ফিরে যায় তবে হয়তো সারা জীবনে আর কখনো নিজের যোগ্যতার কথা বলতে পারবে না। সে একবার করুণ চোখে অপর্ণা ম্যাডামের দিকে তাকাল, তবে তার চোখে কোনো ভিক্ষে পাওয়ার আবেদন ছিল না, বরং সেখানে ছিল শুধু একটা সুযোগ পাওয়ার প্রবল আকুলতা। অপর্ণা ম্যাডাম কয়েক সেকেন্ড একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে থাকলেন। ক্লাসের সব ছাত্রছাত্রীরা তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। এরপর তিনি নিজের হাত তুলে ক্লাসের সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দিলেন। সবাই হাসি থামাও, তিনি অত্যন্ত কঠোর গলায় বললেন। তারপর তিনি জানালার খুব কাছাকাছি এগিয়ে এলেন। তিনি আকাশকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন। আকাশের সেই জীর্ণ ছেঁড়া পোশাক, ধুলোয় মাখামাখি মুখমণ্ডল আর চোখের কোণে এক অদ্ভুত উজ্জ্বলতা তিনি দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই আত্মবিশ্বাসের সাথে বলছো যে তুমি এই অঙ্কটি মেলাতে পারবে? আকাশ অতি নম্রস্বরে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, আমি পারব। অপর্ণা ম্যাডাম পুনরায় একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর তিনি সবাইকে অবাক করে দিয়ে ব্ল্যাকবোর্ড থেকে একটি নতুন চক তুলে নিলেন এবং সেটি আকাশের দিকে বাড়িয়ে দিলেন। আকাশ অত্যন্ত কম্পিত হাতে চকটি গ্রহণ করল। সেই সময় ক্লাসরুমের ভেতরের দেয়াল ঘড়ির টিকটিক শব্দও যেন স্পষ্ট কানে আসছিল। আকাশ সেই জানালার বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশ করল। জীবনের প্রথমবার তার পা একটি আধুনিক ক্লাসরুমের মেঝের ওপর স্পর্শ করল। মেঝেটা তার নগ্ন পায়ে কিছুটা শীতল মনে হচ্ছিল, কিন্তু তার শরীরের ভেতরে যেন এক জ্ঞানের আগুন জ্বলছিল। পুরো ক্লাসের সবাই তার দিকে একদৃষ্টে তাকিয়েছিল এবং এখন আর কেউ হাসছিল না। এখন আকাশ সেই বিশাল ব্ল্যাকবোর্ডের ঠিক সামনে গিয়ে দাঁড়াল। সে পুরো অঙ্কটি একবার ভালো করে পড়ে নিল। তারপর সে কয়েক মুহূর্তের জন্য নিজের চোখ দুটো বন্ধ করল, যেন সে তার মস্তিষ্কের গভীরে থাকা কোনো পুরনো সূত্রের সাথে নিজেকে যুক্ত করছে। এরপরই তার হাত চলতে শুরু করল। সে প্রথম লাইনটি লিখল, তারপর দ্বিতীয়টি। একের পর এক ধাপ সে অত্যন্ত সাবলীলভাবে করে যাচ্ছিল, যেখানে কোনো ভয় বা জড়তা ছিল না। ব্ল্যাকবোর্ডটি ক্রমশ অঙ্কের সমাধানে ভরে উঠছিল, আর পুরো ক্লাস একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। একজন ছাত্র অবাক হয়ে চুপি চুপি বলল, আরে, এ তো একদম সঠিক দিকেই যাচ্ছে। অন্য একজন ফিসফিস করে বলল, ম্যাডাম, এ তো অঙ্কের অনেক উচ্চতর বা অ্যাডভান্সড মেথড ব্যবহার করছে। অপর্ণা ম্যাডাম তখন বিমোহিত হয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার চোখ দুটি ব্ল্যাকবোর্ড থেকে এক মুহূর্তের জন্যও সরছিল না। আকাশ অঙ্কের একদম শেষ ধাপটি সম্পন্ন করল, একটি সমান চিহ্ন বসাল এবং চূড়ান্ত উত্তরটি লিখে দিল। অঙ্ক শেষ করে সে কারোর দিকে না তাকিয়ে চকটি খুব সাবধানে নিচে নামিয়ে রাখল। পুরো ক্লাসরুমের সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। অপর্ণা ম্যাডাম বেশ কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। এরপর তার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে এল। একটি চোখের জল চুপি চুপি তার গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। তিনি অত্যন্ত কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি আসলে কে? আকাশ নিজের মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি তো কেবলই এক রাস্তার আবর্জনা কুড়ানি। কিন্তু সেই মাহেন্দ্র ক্ষণে ক্লাসের প্রতিটি শিক্ষার্থী এবং স্বয়ং শিক্ষিকা বুঝে গিয়েছিলেন যে এই কিশোরটি কেবল কোনো সাধারণ আবর্জনা কুড়ানি হতে পারে না। ব্ল্যাকবোর্ডে তার করা অঙ্কের সমাধানটি যেন সবার মনে দাগ কেটে দিয়েছিল। কোনো ছাত্রেরই এখন আর সাহস হল না যে তাকে নিয়ে বিদ্রূপ করবে। অপর্ণা ম্যাডাম অতি সন্তর্পণে আকাশের খুব কাছে এসে দাঁড়ালেন। তিনি কিছুটা ঝুঁকে আকাশের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কোমল স্বরে কথা বললেন। তার গলার স্বরে এখন আর কোনো শাসন ছিল না, বরং সেখানে মিশেছিল এক পরম মমতাময় মায়ের ছোঁয়া। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি প্রতিদিন এই জানালার বাইরে দাঁড়িয়েই আমার সব কথা শুনতে? আকাশ ধীরে মাথা নেড়ে সায় দিল। তিনি পুনরায় প্রশ্ন করলেন, তবে তুমি এই স্কুলের ভেতরে এসে কেন ভর্তি হও না? আকাশের ঠোঁট দুটি দুঃখে কেঁপে উঠল। সে মাটির দিকে তাকিয়ে অত্যন্ত ধরা গলায় বলল, ম্যাডাম, আমি ভেতরে কিভাবে আসব? আমার গায়ে দেওয়ার মতো ভালো পোশাক নেই, স্কুলের মাইনে দেওয়ার মতো টাকা নেই, আর আমি তো অত্যন্ত দরিদ্র। আকাশের এই শেষ কথাগুলো পুরো ক্লাসের ভেতরের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলল। অপর্ণা ম্যাডাম স্তব্ধ হয়ে রইলেন। আকাশ পুনরায় বলতে শুরু করল, ম্যাডাম, আমি খুব ভোরে ঘুম থেকে উঠে আবর্জনা সংগ্রহ করি। তারপর এখানে এসে আপনার প্রতিটি ক্লাস শুনি। আপনি যা যা বোর্ডে শেখান আমি তার প্রতিটি শব্দ হৃদয় দিয়ে উপলব্ধি করি।
ক্লাস শেষ হলে আমি পুনরায় ফিরে গিয়ে রহমত চাচার ওষুধ কিনি, আর যদি কিছু পয়সা হাতে থাকে তবেই আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পাই। বলতে বলতে আকাশের গলা কান্নায় বুঝে আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। রহমত চাচা কে? অপর্ণা ম্যাডাম জানতে চাইলেন। আকাশ জানালো, তিনিই আমার পালক পিতা। আমি ওনার সাথেই ওই রেল লাইনের ধারের ঝুপড়িতে থাকে। উনি সারাক্ষণ খুব অসুস্থ থাকেন। ম্যাডাম, আমি যদি প্রতিদিন এই হাড় ভাঙা খাটুনি না করি তবে ওনার জীবন বাঁচানোর ওষুধ আসবে না। উনিই আমাকে সেই শিয়ালদহ স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পেয়েছিলেন যখন আমি অনেক ছোট ছিলাম। এই স্টেশন কথাটি শোনা মাত্রই অপর্ণা ম্যাডাম প্রবলভাবে চমকে উঠলেন। এই শব্দটি অপর্ণা ম্যাডামের হৃদয়ে একটি পুরনো ক্ষতের মতো গিয়ে লাগল। তার তৎক্ষণাৎ মনে পড়ল, এই স্কুলের বর্তমান প্রিন্সিপালের একমাত্র ছেলে আজ থেকে দীর্ঘ ১৫ বছর আগে ঠিক এই রকমই এক রেলওয়ে স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই সময় পুরো শহর তন্ন করে খোঁজাখুঁজি করেও ওই শিশুটিকে কোথাও পাওয়া যায়নি। অপর্ণা ম্যাডামের হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুততর হয়ে গেল। ক্লাসের সেই সব উদ্ধত ছাত্ররা এখন আর হাসছিল না। কারোর চোখে এখন অপরাধবোধ আর কারোর চোখে গভীর আফসোস ফুটে উঠেছিল। ক্লাসের এক কোণে বসা একটি ছোট মেয়ে নিচু স্বরে বলল, ম্যাডাম, ও তো আমাদের তুলনায় অনেক বেশি প্রতিকূলতার সাথে লড়াই করছে। অপর্ণা ম্যাডাম হাত ইশারায় সবাইকে শান্ত হতে বললেন। তিনি পুনরায় আকাশের দিকে ফিরে বললেন, বাবা, আমি যদি তোমাকে এই স্কুলে পড়ানোর দায়িত্ব নিই তবে কি তুমি পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশুনো করবে? আকাশ বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, আমি দিনের পর দিন এবং রাতের পর রাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করব। তার চোখে এক নতুন আশার আলো জ্বলজ্বল করছিল। অপর্ণা ম্যাডাম ঘোষণা করলেন, ঠিক আছে, কাল তুমি ঠিক সময়ে আমার সাথে স্কুলে আসবে। আমি এই স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে তোমার ভর্তির ব্যবস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই কথা শুনে পুরো ক্লাস পুনরায় বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। ঠিক সেই সময় টিফিনের ঘণ্টা বেজে উঠল এবং সব বাচ্চারা ক্লাসের বাইরে বেরিয়ে যেতে লাগল। কিন্তু আকাশ নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে রইল। অপর্ণা ম্যাডাম অত্যন্ত স্নেহে আকাশের মাথায় হাত রাখলেন এবং অভয় দিয়ে বললেন, ভয় পেও না খোকা, এখন থেকে তুমি আর এই দুনিয়ায় একা নও। আকাশের চোখ দুটো আনন্দাশ্রুতে ভরে উঠল। সে অতি সন্তর্পণে ম্যাডামকে জিজ্ঞেস করল, ম্যাডাম, প্রিন্সিপাল স্যার কি সত্যিই আমার মতো এক অভাগাকে এই স্কুলে পড়ার সুযোগ দেবেন? অপর্ণা ম্যাডাম কয়েক মুহূর্ত নীরব থেকে প্রত্যয়ের সাথে বললেন, যদি দুনিয়ার সবাই তোমার বিরুদ্ধে দাঁড়ায় তবু আমি তোমার হাত ছাড়ব না। সেদিন আকাশ যখন বাড়ির পথে ফিরে যাচ্ছিল তখন সে প্রথমবার আকাশের দিকে তাকিয়ে মন খুলে হাসল। কুড়েঘরে ফিরে গিয়ে সে রহমত চাচাকে সব কথা সবিস্তারে জানাল। রহমত চাচা আকাশের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, আল্লাহ আজ তোর দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রমের কথা শুনেছেন রে বাবা। পরের দিন খুব ভোরেই আকাশের ঘুম ভেঙে গেল। আজকে তার মনের কোণে ভয়ের থেকে আশার পরিমাণ অনেক বেশি ছিল। সে তার অতি পুরাতন এবং ছেঁড়া পোশাকগুলোকে যথাসম্ভব পরিষ্কার করার চেষ্টা করল। আবর্জনা কুড়ানোর বস্তাটিকে সে কুড়েঘরের এক কোণে রেখে দিল। রহমত চাচা কাঁপা কাঁপা হাতে আকাশের অগোছালো চুলগুলো গুছিয়ে দিলেন এবং বললেন, যাও বাবা, আজ ভাগ্য তোমার সাথে আছে। আকাশ আজ প্রথমবার স্কুলে যাওয়ার সময় সাথে করে কোনো আবর্জনা সংগ্রহের থলি নিল না। অপর্ণা ম্যাডাম স্কুলের গেটে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আজ একটি সাদা রঙের শাড়ি পরেছিলেন এবং তার চোখে মুখে ছিল এক অটল জেদের ছাপ। আকাশ তার কাছে গিয়ে অতি ভদ্রভাবে দাঁড়াল। স্কুলের গেট খোলার সাথে সাথেই ছাত্রছাত্রীরা হুল্লোড় করে ভেতরে প্রবেশ করতে শুরু করল, আর আকাশ সেই গেটের মুখে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। অপর্ণা ম্যাডাম তাকে সাহস দিয়ে বললেন, পিছিয়ে যেও না আকাশ, আজ আমরা তোমার ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে এসেছি। প্রিন্সিপাল সাহেবের ঘরটি স্কুলের দোতলায় অবস্থিত ছিল। অত্যন্ত আধুনিক সেই কেবিনের দেয়ালে বহু পুরস্কার এবং ছবি টাঙানো ছিল। টেবিলের ওপাশে বসেছিলেন এই স্কুলের কর্ণধার সমরেশবাবু। তার মুখাবরাবে ছিল এক তীব্র গাম্ভীর্য এবং দৃষ্টিতে ছিল অহংকারের শীতলতা। অপর্ণা ম্যাডাম দরজায় মৃদু করাঘাত করলেন। ভেতর থেকে উত্তর এলো, ভেতরে আসুন। অপর্ণা ম্যাডাম আকাশকে সাথে করে ভেতরে নিয়ে গেলেন এবং সমরেশবাবুর সামনে দাঁড় করালেন। তিনি বললেন, স্যার, এই ছেলেটি একটি বিশেষ প্রতিভা। গতকাল ও এমন একটি অঙ্কের সমাধান করেছে যা এই স্কুলের অন্য কোনো ছাত্রই করতে পারেনি। সমরেশবাবু তার চশমার ওপর দিয়ে আকাশের দিকে এক অবজ্ঞার দৃষ্টিতে তাকালেন। সেই ছেঁড়া তালি দেওয়া পোশাক এবং ধুলোমাখা জীর্ণ চেহারা দেখে তার কপাল কুঁচকে গেল।
সমরেশবাবু অত্যন্ত রুক্ষ স্বরে বললেন, ম্যাডাম, আপনি কি ভুলে গিয়েছেন যে এই স্কুল কোনো দাতব্য চিকিৎসালয় বা ধর্মশালা নয়? এই ছেলেটি রাস্তা থেকে আবর্জনা কোড়ায়। আমরা যদি এই ধরনের নিচু স্তরের বাচ্চাদের এখানে ভর্তি নিতে শুরু করি, তবে সমাজের উচ্চবিত্ত মহলে আমাদের স্কুলের মান এবং ইমেজ ধুলোয় মিশে যাবে। এই নিষ্ঠুর কথাগুলো শুনে আকাশের বুকটা ভয়ে এবং অপমানে দমে গেল। অপর্ণা ম্যাডাম পুনরায় অনুনয় করে বললেন, স্যার, আমি এই কিশোরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছি। ওর স্কুলের সমস্ত বেতন আমি নিজের মাইনে থেকে প্রদান করব। স্যার, বিশ্বাস করুন, ও একজন বিরল প্রতিভা। ওকে দয়া করে একটা সুযোগ দিন। সমরেশবাবু রাগে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার গলার স্বর আরও কঠোর হয়ে গেল। তিনি চেঁচিয়ে বললেন, ম্যাডাম, আপনি প্রয়োজনের চেয়ে বেশি ভাবুক হয়ে পড়ছেন। সিকিউরিটি! তিনি বাইরে থাকা গার্ডদের ডাকলেন। দুজন বিশাল দেহের গার্ড ভেতরে প্রবেশ করল। তিনি নির্দেশ দিলেন, এই অসভ্য ছেলেটিকে এক্ষুনি ধাক্কা মেরে স্কুল চত্বরের বাইরে বের করে দাও। আকাশ কিছুই বুঝতে পারার আগেই সে আর্তনাদ করে উঠল, ম্যাডাম! গার্ডরা শচীনের হাত ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগল। অপর্ণা ম্যাডাম মাঝখানে দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সমরেশবাবু নিজের জেদে অনড় রইলেন। তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং কোনো কথাই শুনতে চাইলেন না। শেষ পর্যন্ত আকাশকে সিঁড়ি দিয়ে টেনে নিচে নামিয়ে আনা হলো এবং চূড়ান্ত অপমানের সাথে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আকাশ তখন স্কুলের বাইরের ফুটপাতে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আজ তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে ফুপিয়ে কেঁদে উঠে নিজেকেই বলতে লাগল, হয়তো আমার কপালে কোনোদিনও পড়াশোনা লেখা নেই। অপর্ণা ম্যাডাম যখন নিচে নেমে এলেন, তখন তার চোখ দুটো রাগে আর দুঃখে লাল হয়ে গিয়েছিল। তিনি অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, আকাশ, কেঁদো না। আজ ওরা তোকে বের করে দিয়েছে ঠিকই, কিন্তু কাল আমি পুনরায় তোর জন্য আসব। আকাশ অতি করুণ সুরে প্রশ্ন করল, ম্যাডাম, গরিব হয়ে জন্মানো কি সত্যিই পৃথিবীতে কোনো বড় পাপ? অপর্ণা ম্যাডাম কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বললেন, না আকাশ, গরিব হওয়া কোনো পাপ নয়, বরং মানুষের ভেতরের অভাব বা অসহায়ত্বকে বুঝতে না পারাটাই সবথেকে বড় পাপ। সেদিন রাতে অপর্ণা ম্যাডামের চোখের পাতা এক হল না। তার মাথায় সারাক্ষণ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল। রেলওয়ে স্টেশন, হারিয়ে যাওয়া 5 বছরের শিশু আর আজকের ওই অদ্ভুত মেধাবী আকাশ। সেই রাতে ঝোড়ো হাওয়ার সাথে এক মায়াবী আর্দ্রতা বইছিল। অপর্ণা ম্যাডাম নিজের ঘরের জানালার পাশে গভীর রাত পর্যন্ত বসেছিলেন। তার সামনে সমরেশবাবুর সেই পুরনো নিখোঁজ হওয়া ছেলের ফাইলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তার চোখের সামনে বারবার ভাসছিল আকাশের সেই ধুলোমাখা মুখ আর তার করা অঙ্কের সেই নিখুঁত ধাপগুলো। দরিদ্র হওয়া কি সত্যিই অপরাধ? তিনি মনে মনে নিজেকেই জিজ্ঞেস করলেন। রাত তখন 10টা বেজে গিয়েছিল। তিনি হঠাৎ করেই সিদ্ধান্ত নিলেন আর এক মুহূর্তও দেরি করবেন না। তিনি শপথ নিলেন যে তার চাকরি চলে গেলেও তিনি ওই মেধাবী কিশোরটিকে বড় মানুষ করে ছাড়বেন। পরের দিন সকাল হওয়া মাত্রই তিনি নিজের পোশাক গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। মূল শহর থেকে অনেক দূরে রেল লাইনের একদম শেষ সীমানায় ওই ঝুপড়ি বস্তিতে তিনি গিয়ে পৌঁছালেন। চারিদিকে তখনও কুয়াশার মতো অন্ধকার বিরাজ করছিল। বৃষ্টির কারণে পুরো এলাকা কাদা আর নোংরায় একাকার হয়ে গিয়েছিল। তিনি একটি ছোট কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে মৃদু ডাক দিলেন, কেউ কি আছেন? ভেতর থেকে রহমত চাচার অতি দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো, কে মা আপনি? আমি আকাশের স্কুলের দিদিমণি। তিনি দরজার পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলেন। দেখলেন রহমত চাচা খাটিয়ায় অতি কষ্টে শুয়ে আছেন। চাচা বসার চেষ্টা করতেই অপর্ণা ম্যাডাম বাধা দিয়ে বললেন, না না, আপনি উঠবেন না। চাচা করুণ স্বরে বললেন, ম্যাডাম, আমার আকাশটা কাল বাড়ি ফিরে সারা রাত অঝরে কেঁদেছে। অপর্ণা ম্যাডাম কোনো উত্তর দিতে পারলেন না। দেখলেন আকাশ ঘরের এক অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার হাতে একটি ভাঙা পেন্সিল দিয়ে সে মাটির ওপর কিছু জ্যামিতিক নকশা আঁকছিল, কিন্তু তার চোখে সেই আগের মতো দীপ্তি আর অবশিষ্ট ছিল না। অপর্ণা ম্যাডামের বুকটা বেদনায় ফেটে যাচ্ছিল। তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, চাচা, আকাশকে আপনি ঠিক কিভাবে খুঁজে পেয়েছিলেন? রহমত চাচা এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি স্মৃতির পাতা হাতারে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা মা। আমি তখন শিয়ালদহ স্টেশনে ভিক্ষা করে পেট চালাতাম। একদিন 3 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ মাথায় এক অতি মাসুম বাচ্চাকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেছিলাম। তার আশেপাশে তখন কেউ ছিল না। স্টেশনে ট্রেনের আসা যাওয়া চলছিল আর মানুষ নিজের কাজে ব্যস্ত ছিল। কেউ ওই অবুঝ শিশুটির দিকে ফিরেও তাকাল না।
আমি যখন ওকে ওর নাম জিজ্ঞেস করলাম, ও শুধু আমার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। রহমত চাচার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। নাম না জানলেও আমি ওকে নিজের বাচ্চার মতো আগলে রাখলাম এবং ভালোবেসে ওর নাম রাখলাম আকাশ। আমি গরিব হতে পারি মা, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় ছিল। দিন গড়াতে গড়াতে আমি যখন বৃদ্ধ হয়ে পড়লাম, তখন এই এক ফোঁটা ছেলে আমার আর নিজের পেটের অন্ন জোগানোর জন্য রাস্তায় রাস্তায় আবর্জনা কুড়াতে শুরু করল। রহমত চাচার গলা কান্নায় রুদ্ধ হয়ে এলো। এই প্রতিটি শব্দ অপর্ণা ম্যাডামের মস্তিষ্কে যেন এক একটি বজ্রপাতের মতো আঘাত করছিল। তার সামনে সমরেশবাবুর সেই যন্ত্রণাকাতর মুখটি বার ভেসে আসছিল। অপর্ণা ম্যাডাম কাঁপা কাঁপা গলায় চাচার কাছে জানতে চাইলেন, ওর গায়ে কি কোনো জন্মচিহ্ন আছে? চাচা মাথা নাড়লেন এবং বললেন, না মা, আমি ঠিক জানি না। আমার কাছে তো ও কেবল আমারই ছেলে আকাশ। অপর্ণা ম্যাডাম তখন আর আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি আকাশকে নিজের বুকের মাঝে টেনে নিলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন, বিশ্বাস করো আকাশ, আজকের পর থেকে আর কেউ তোমাকে শিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত করতে পারবে না। যাওয়ার সময় অপর্ণা ম্যাডাম রহমত চাচার কাছে এক চূড়ান্ত প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, আমি কথা দিচ্ছি, এই মেধাবী কিশোরটি তার উপযুক্ত সম্মান ফিরে পাবে এবং পুরো সমাজ তার সামনে মাথা নত করবে। রহমত চাচা তখন দুহাত তুলে অপর্ণা ম্যাডামকে অনেক দোয়া করলেন। ঝুপড়ি থেকে বেরিয়ে আসার সময় অপর্ণা ম্যাডাম একবার পিছন ফিরে তাকালেন এবং দেখলেন আকাশের চোখে এক ক্ষীণ আশা পুনরায় ফিরে এসেছে। অপর্ণা ম্যাডাম তখন মনে মনে নিশ্চিত হয়ে গিয়েছেন যে এই কিশোরটি কেবল কোনো সাধারণ অনাথ শিশু নয়, বরং এটি সমরেশবাবুর হারিয়ে যাওয়া সন্তান আয়ুষ। পরের দিন সকালে বিদ্যায়তন হাইস্কুলে সবকিছু অন্য দিনের মতোই অতি স্বাভাবিক মনে হচ্ছিল। প্রার্থনার ঘণ্টা, বাচ্চাদের কলরল আর শিক্ষকদের দৈনন্দিন কাজ সবই চলছে, কিন্তু সমরেশবাবুর জন্য আজকের দিনটি ছিল অত্যন্ত অশান্তির। তিনি সারা রাত এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারেননি। তিনি নিজের এসি কেবিনে জানালার কাছে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিলেন। তার চোখের সামনে বারবার ভাসছিল কালকের সেই কিশোরের অপমানিত মুখটি। তিনি অত্যন্ত বিচলিত হয়ে তার ড্রয়ার থেকে একটি পুরনো ফটো ফ্রেম বের করলেন। সেখানে 5 বছরের একটি অত্যন্ত হাসিখুশি শিশুর ছবি ছিল, আর নিচে নাম লেখা ছিল আয়ুষ। ফ্রেমটি হাতে নিতেই সমরেশবাবুর আঙুলগুলো কাঁপতে শুরু করল। এটিই ছিল তার সেই নাড়ি ছেঁড়া ধন, যে 15 বছর আগে শিয়ালদহ স্টেশনের সেই ভিড়ে তার হাত আলগা হয়ে হারিয়ে গিয়েছিল। সেই রাতটি আজও তার হৃদয়ে এক জীবন্ত ক্ষত হয়ে আছে। ভিড়ের চাপে মাত্র এক মুহূর্তের জন্য আয়ুষের হাতটি তার হাত থেকে ফসকে গিয়েছিল, এবং তারপর থেকে বহু বিজ্ঞাপন, পুলিশি তদন্ত এবং অর্থ ব্যয় করেও তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। মানুষ সমরেশবাবুকে একজন পাথর হৃদয়ের মানুষ মনে করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন পুত্রহারা শোকাতুর পিতা। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল এবং অপর্ণা ম্যাডাম কক্ষে প্রবেশ করলেন। তার চোখে আজ এক অদ্ভুত তেজ ছিল। সমরেশবাবু তাকে দেখে বিরক্তি সহকারে বললেন, ম্যাডাম, আপনি কি আবার সেই আবর্জনা কুড়ানি ছেলেটার সুপারিশ নিয়ে এসেছেন? অপর্ণা ম্যাডাম স্থিরভাবে উত্তর দিলেন, স্যার, গতকাল আপনি যাকে অনাথ বলে বের করে দিয়েছিলেন, সেই কিশোরটিকে ঠিক 15 বছর আগে শিয়ালদহ স্টেশনে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল। এই কথাটি শোনা মাত্রই সমরেশবাবু যেন এক ইলেকট্রিক শক খেলেন। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বললেন, আপনি কি সত্যি এই কথা বলছেন? অপর্ণা ম্যাডাম তখন অত্যন্ত ধীরভাবে রহমত চাচার বলা প্রতিটি ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন। সেই প্ল্যাটফর্মের একা দাঁড়িয়ে কান্না করা শিশু, তার হাত ধরার ঘটনা এবং দীর্ঘ 15 বছরের এক কষ্টের ইতিহাস। সমরেশবাবু কিছুক্ষণের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেললেন। তার দৃষ্টি একবার ওই ফটো ফ্রেমের দিকে যাচ্ছে, আর একবার অপর্ণা ম্যাডামের চোখের দিকে। তিনি অত্যন্ত নিচু স্বরে বললেন, ম্যাডাম, এটা কি শুধুই কোনো কাকতলীয় ঘটনা হতে পারে না? অপর্ণা ম্যাডাম একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং বললেন, স্যার, যদি 1% সম্ভাবনাও থাকে যে ওই ছেলেটি আপনার সন্তান, তবে কি আমাদের একটি ডিএনএ টেস্ট করিয়ে নেওয়া উচিত নয়? এই ডিএনএ টেস্ট শব্দটি পুরো কেবিনের মধ্যে বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হল। সমরেশবাবু অতি কষ্টে পুনরায় নিজের চেয়ারে বসে পড়লেন। তার চোখে প্রথমবার ভয়ের সাথে প্রত্যাশা উকি মারল।
তিনি বললেন, যদি রিপোর্ট নেগেটিভ আসে ম্যাডাম, তবে আমি দ্বিতীয়বার আমার সন্তানকে হারানোর শোকে হয়তো শেষ হয়ে যাব। অপর্ণা ম্যাডাম আত্মবিশ্বাসের সাথে বললেন, আর যদি পজিটিভ আসে স্যার, তবে কি আপনি আপনার দীর্ঘ ১৫ বছরের হারানো সম্পদ ফিরে পাবেন না? সমরেশবাবু দীর্ঘক্ষণ নীরব থেকে অবশেষে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমরা টেস্ট করাব, তবে এটি যেন কোনোভাবেই জানাজানি না হয়। সরকারি হাসপাতালের লম্বা করিডোরটি সেদিন সমরেশবাবুর কাছে অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। আকাশ এক কোণে রহমত চাচার হাত শক্ত করে ধরে চুপচাপ বসেছিল। সে বুঝতেই পারছিল না যে এই রহস্যময় টেস্ট তার জীবনকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আকাশ কেবল অপর্ণা ম্যাডামের উপর ভরসা রেখে সেখানে এসেছিল। রহমত চাচা অত্যন্ত কষ্টে শ্বাস নিচ্ছিলেন এবং আকাশের মাথায় হাত বুলিয়ে বলছিলেন, যে ফলাফলই আসুক না কেন বাবা, তুই চিরকাল আমার মনের ভেতর আমারই সন্তান থাকবি। সমরেশবাবু এক কোণে বসে নিজের নখ কামড়াচ্ছিলেন। আজ তিনি কোনো প্রতাপশালী প্রিন্সিপাল ছিলেন না, বরং এক অসহায় ও আতঙ্কিত বাবা ছিলেন। তার কানে বারবার ভেসে আসছিল ছোট্ট আয়ুষের সেই আধো আধো বল, বাবা। কিছুক্ষণ পরই একজন ডাক্তার হাতে একটি সাদা খাম নিয়ে করিডোরে প্রবেশ করলেন। পুরো এলাকায় এক অদ্ভুত পিনপতন নীরবতা ছেয়ে গেল। ডাক্তার খামটি সমরেশবাবুর দিকে বাড়িয়ে দিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, রিপোর্ট এসে গিয়েছে মিস্টার সমরেশ। সমরেশবাবু কাঁপতে কাঁপতে খামটি খুললেন এবং রিপোর্টের ওপর দ্রুত চোখ বুলালেন। রিপোর্টে বড় বড় অক্ষরে একটি লাইন লেখা ছিল, ডিএনএ ম্যাচিং রেজাল্ট 99.99%। এই কথাটি দেখা মাত্রই সমরেশবাবুর পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। তার হাত থেকে কাগজটি ফসকে মেঝেতে পড়ে গেল এবং তার চোখ থেকে অবিরল ধারায় জল পড়তে লাগল। সমরেশবাবু অতি ধীর পদে আকাশের দিকে এগিয়ে গেলেন। তার গলা কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। তিনি যখন আকাশের খুব কাছে গেলেন, আকাশ ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল এবং বলল, আমি কি পুনরায় কোনো ভুল করেছি স্যার? এই কথাটি শোনা মাত্রই সমরেশবাবু ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং আকাশকে নিজের দুই বাহু দিয়ে অত্যন্ত প্রবলভাবে জড়িয়ে ধরলেন। তিনি শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠে বললেন, না আয়ুষ বাবা, তুই কোনো ভুল করিসনি। যত বড় ভুল করার সব আমিই করেছি। আকাশ কিছুই বুঝতে না পেরে বড় বড় চোখে অপর্ণা ম্যাডামের দিকে তাকাচ্ছিল। রহমত চাচা তখন স্তম্ভিত হয়ে একপাশে দাঁড়িয়েছিলেন এবং বুঝলেন যে তার দীর্ঘ ১৫ বছরের আমানত আজ তার আসল মালিকের কাছে ফিরে গিয়েছে। তিনি ধরা গলায় বললেন, সাহেব, এখনও আপনারই আমানত, আমার আর কোনো কাজ নেই এখানে। সমরেশবাবু তৎক্ষণাৎ রহমত চাচার পায়ের কাছে গিয়ে বসলেন এবং চাচার হাত দুটো ধরে অঝরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আপনি যাই ১৫ বছর ধরে করেছেন তাই দুনিয়ার কোনো আধুনিক স্কুল বা শিক্ষক শিক্ষা দিতে পারত না। আপনি আমার মৃত সন্তানকে জীবিত রেখেছেন। রহমত চাচা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সমরেশবাবুকে তোলার চেষ্টা করতে করতে বললেন, আরে সাহেব, আপনি এক বড় মানুষ, এই অভাগার পায়ে ধরবেন না। সমরেশবাবু মাথা নাড়লেন এবং বললেন, না চাচা, আপনি আমার হারানো কলিজার টুকরোকে অভুক্ত থাকতে দেননি। ওকে নিজের জীবনের চেয়েও বেশি স্নেহ দিয়েছেন। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। সমরেশবাবু উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ থেকে রহমত চাচা আমার কোনো কর্মচারী নন, বরং তিনি আমার পরিবারের সবথেকে সম্মানিত সদস্য এবং তিনি আমার সাথেই আমার বাড়িতে থাকবেন। রহমত চাচা অবাক হয়ে বললেন, সাহেব, আমি এক অতি নগণ্য ভিখারি মানুষ, আপনার বাড়িতে আমার মানাবে না। কিন্তু আকাশ তখনই চাচার হাত শক্ত করে ধরল এবং বলল, চাচা যদি আমার সাথে না থাকে তবে আমি আর এক মুহূর্ত এই শহরে থাকব না। পুরো ঘরে এক অদ্ভুত ভালোবাসার পরিবেশ তৈরি হল। ঠিক সেই মুহূর্তে দরজার পর্দা সরিয়ে এক মধ্যবয়সী মহিলা অত্যন্ত দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলেন। তার চোখে ছিল বছরের পর বছর জমে থাকা এক সমুদ্র সমান যন্ত্রণা। তিনিই ছিলেন সমরেশবাবু স্ত্রী এবং আয়ুষের গর্ভধারিণী মা। যখনই তার নজর আকাশের ওপর পড়ল, তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি অবশ চরণে আকাশের কাছে গিয়ে দাঁড়ালেন এবং কাঁপা কাঁপা হাতে আকাশের চিবুক স্পর্শ করলেন। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, আমার বাবা, আয়ুষ! এই বলে তিনি তার সন্তানকে বুকে টেনে নিলেন। ১৫ বছর আগে যে মাতৃত্বের প্রস্রবণ শুকিয়ে গিয়েছিল, আজ তা যেন বন্যায় উপচে পড়ল। আকাশ প্রথমবার তার গর্ভধারিণী মায়ের পরশ অনুভব করতে পারল। এর বেশ কিছুদিন পর পুরো স্কুলের সব ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি বিশাল সভার আয়োজন করা হল।
মঞ্চের ওপর সমরেশবাবু দাঁড়িয়েছিলেন এবং তার ঠিক পাশেই ছিল অত্যন্ত পরিচ্ছন্ন ইউনিফর্ম পরা আকাশ এবং তাদের পিছনে অপর্ণা ম্যাডাম। সমরেশবাবু মাইকের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আবেগঘন স্বরে বললেন, আজ আমি পুরো স্কুলের সামনে আমার এক চরম অন্যায় এবং ভুল স্বীকার করতে এসেছি। যেই কিশোরটিকে আমি কয়েকদিন আগে রাস্তা থেকে উঠে আসা আবর্জনা কুড়ানি বলে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছিলাম, বিধাতার অশেষ কৃপায় সেই কিশোরটি আমার হারিয়ে যাওয়া সন্তান আয়ুষ হিসেবে প্রমাণিত হয়েছে। এই কথা শুনে পুরো হলের ছাত্রছাত্রীরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তিনি আরও ঘোষণা করলেন, আজকের পর থেকে এই স্কুলের কোনো ছাত্রের পরিচয় তার পারিবারিক মর্যাদা বা পোশাক দিয়ে হবে না। আজকের পর থেকে এই স্কুলের দরজা প্রতিটি মেধাবী ও দরিদ্র শিশুর জন্য অবারিতা থাকবে এবং তাদের পড়াশোনার সমস্ত ব্যয়ভার আমি ব্যক্তিগতভাবে বহন করব। মঞ্চের এক কোণে দাঁড়িয়ে অপর্ণা ম্যাডাম অত্যন্ত শান্তভাবে এই অভাবনীয় দৃশ্যটি দেখছিলেন এবং তার চোখের কোণ দিয়ে আজ শান্তির অশ্রু ঝরছিল। তার দীর্ঘদিনের মেধা চেনার লড়াই আজ সার্থক হয়েছিল। এর কয়েক মাস পর আকাশ পুনরায় সেই একই ক্লাসরুমে অপর্ণা ম্যাডামের সামনে বসে অঙ্ক শিখছিল। তার পরনে ছিল ঝকঝকে ইউনিফর্ম এবং টেবিলের ওপর রাখা ছিল তার অতি প্রিয় বই। অপর্ণা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে একটি প্রশ্ন লিখতেই আকাশ পরম আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে নিজের হাতটি তুলল। জানালার বাইরে এখন আর কোনো নিঃসঙ্গ শিশু দাঁড়িয়েছিল না, যাকে এই নির্দয় সমাজ একদিন পথের আবর্জনা বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই কিশোরটি আজ সত্যের এক উজ্জ্বল প্রদীপ হয়ে সবার জীবন আলোকিত করছিল।